সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, রাজনাথের বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা। বন্দি বিনিময়ের আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফরে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈঠক করছেন হতাহতদের স্বজনদের সঙ্গে। শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি, আমাদের পক্ষে আর সম্ভব না। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এর আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর, তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র আন্দোলনে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এটা সরকারের প্রতিজ্ঞা, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। যতবার দেখি যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায়। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এ সময় প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আর্থিক খাত সহ নানা পর্যায়ে বড় পরিবর্তন এসেছে। এই সরকারের হাত ধরে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয় বাংলাদেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয় প্রশাসক। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেককে। কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। বিচার বিভাগে এসেছে বড় পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে 10 আগস্ট পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আপিল বিভাগের অন্য বিচারপতিরাও পদত্যাগ করেন। নিয়োগ দেয়া হয় প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল। আচরণ করিব। পদত্যাগ করেন সরকারি, আধা সরকারি, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে। কেউ কেউ স্বেচ্ছায়, আবার অনেকে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানা চাপের মুখে পদত্যাগে বাধ্য হন। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই সনদে সই করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আনসার, শিক্ষার্থী, চাকরিজীবী সহ অনেকেই দাবি আদায়ে আন্দোলন শুরু করে। সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কমেছে হয়রানি। সক্রিয় হয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে কাজ করবে বিশেষ কমিটি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তা সিদ্ধান্ত নেবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আরও জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির নেতা। বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম, গত 15 বছর ধরে বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই, কোনো রাজনৈতিক দল নয়। সভার বক্তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এর আগে মুন্সিগঞ্জের গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সার্জিস আলম সহ 14 সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মুন্সিগঞ্জে যান। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে। সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা। শনিবার একদিনেই বাংলাদেশে ঢুকে পড়ে অন্তত 500 জন। পালিয়ে আসা এসব রোহিঙ্গারা জানান, রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফয়জিপাড়া, শিকদারপাড়া, নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে সহজেই বাংলাদেশে ঢুকে পড়ছে। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। গেল কয়েকদিন কয়েকটি কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা। ফলে শনিবার থেকে প্রায় স্বাভাবিক হতে শুরু করে শিল্পাঞ্চলের পরিবেশ।
সকাল 8টা 10 থেকে কাজ করার পর কারণ লাঞ্চ টাইম দিচ্ছে, লাঞ্চ পর আবার আমরা কাজ করব। সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো অশৃঙ্খলা নাই। সবকটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছি। কোনো ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট কথা বলছে, আমরা আশা করি ওনাদেরকে বলেছি ম্যানেজমেন্টকে আপনারা শ্রমিকদের সাথে কথা বলেন, তাদের দাবি দেওয়াগুলো নিয়ে যেন তারা কথা বলে সলভ করে আপনারা কাজ শুরু করেন। ধন্যবাদ। এবারে জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ। এখন পর্যন্ত দায়িত্ব পালনের মোট কার্যদিবসের মধ্যে 532 দিন ছুটি কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি। ওই প্রতিবেদনে বলা হয় 81 বছর বয়সী বাইডেন দায়িত্ব নেওয়ার পর 4 বছরেরও কম সময়ে এসব ছুটি কাটান। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট 40% দিনই অফিস করেননি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বাইডেন অল্প সময় যে ছুটি কাটিয়েছেন তা একজন মার্কিন নাগরিক কর্মজীবনের 5 দশকে কাটিয়ে থাকেন। একজন মার্কিন নাগরিক বছরে গড়ে 11 দিন ছুটি পান। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারতের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, রাজনাথের বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা। বন্দি বিনিময়ের আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফরে বৈষম্য বিরোধী আন্দোলনে বৈঠক করছেন হতাহতদের স্বজনদের সঙ্গে। এই ছিল এখনকার মতো। পরের বিশেষ সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ করব। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।